না, সে অনেক রিকোয়েস্ট করে যে একবার না দেখো ভালো লাগবে। যে ইনজেকশন দিল? হ্যাঁ। সুইয়ের মাধ্যমে যে নেশা করে সেইটা? হ্যাঁ, ফার্স্ট দিনই আমার মানে 2টা নেওয়া হয়েছিল, আর হচ্ছে যে বিয়ার খাওয়া হয়েছিল 3 বোতল ওই দিন আমার নিজেরই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এহতেশাম স্টুডিওর আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমার 15 বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার ফ্যামিলির পছন্দে। বিয়েটাও হয়েছে আমার থেকে আরো 18 বছর বয়সী বড় একজনের সাথে। আমাকে যখন বিয়ে দেওয়া হয় তখন হচ্ছে বলা হয়েছে যে ছেলে অনার্স কমপ্লিট করেছে এবং নিজের ব্যবসা আছে। পরবর্তী সময় আমি জানতে পারি যে এই ধরনের কিছুই না, উনি সম্পূর্ণ বেকার। 33 বছরের একটা মানুষ, সে কোনো কাজ কাম কিছু করে না? না, কোনো কাজ করে না। উনি হচ্ছে যে বাসায় বাজার সদাই করে, আর হচ্ছে যে ওনার ভাইরা যা বলে সেটা মেনে উনি চলাফেরা করে আর বাসায় থাকে, হুকুম শুনে মানুষ। হ্যাঁ। 3 থেকে 4 মাস পরে আমার বেবি কনসেপ্ট হয়ে যায়, এবং বেবিটা আসার পরে দেখা গেছে যে অত্যাচার শুরু হয়ে যায়, যে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা এটা ওইটা। তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস আনানোর জন্য প্রেসার দেওয়া শুরু করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আমার হচ্ছে যে বেবিটা যখন আপনার 5 মাসের, তখন হচ্ছে যে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। মানে এতটা মেন্টালি আমি ডিপ্রেশনে ছিলাম। সব ধরনের কাজ আমাকে করতে হতো ওই বাসায়, কোনো বুয়া ছিল না। ওরা ছিল 4 ভাই, আমার হাজবেন্ডে ছিল বড়। দেখা গেছে যে শাশুড়ি এবং দেবরদের কাপড় চোপড় আমাকে প্রেগনেন্ট অবস্থায় আমাকে ধুইতে হইতো, সব কাজ করতে হইতো বাসায়। দেন বেবি হওয়ার পরে মোটামুটি সবাই হ্যাপি, তো এইভাবে চলতে থাকে। মানে সব ধরনের কাজ নিজে করি। তো দেখা গেছে যে এরকম করতে করতে আমার সেকেন্ড বেবিটাও মানে অজান্তেই চলে আসে। তো আমার শাশুড়ি সবসময় বলতো যে তোমরা এখন 3 জন থেকে 4 জন হচ্ছ, এই খাবারের খরচ কে দিবে, এই দায়িত্ব কে নিবে? তো আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তুমি কিছু না কিছু একটা করো। তো সে কোনো কাজ করবে না। না, আমি এরকম করে 2-3 বার হচ্ছে রাগ করে আমার বাবার বাসায় চলে আসি। কাজ করবে না, কি করবে? এভাবেই চলবে? হ্যাঁ, এইভাবেই চলবে। যে আমার ভাইরা যেভাবে বলবে তুমি যদি এইভাবে থাকতে পারো থাকবা, না হলে চলে যাবা। তারপর হচ্ছে যে যখন সেকেন্ড বেবিটা আসে, তখন হচ্ছে যে আমার যখন নাকি কনসেপ্ট করার 7 মাস পরে আমি আলট্রাসোনোগ্রাম করি। তখন যখন আমার জানতে পারে আমার শাশুড়ি যে আমার সেকেন্ড বেবিটাও আমার মেয়ে, তখন সে আরো আমার উপরে অত্যাচার শুরু করে। যে প্রথমটা মেয়ে ছিল আপনার? হ্যাঁ। কেন মেয়ে বাচ্চা জন্ম হচ্ছে সেই কারণে? হ্যাঁ। তো তারপরে দেখা গেছে যে আমার বাসাতে যখন নিয়ে যায় ডেলিভারি করানোর জন্য, তখন হচ্ছে দিবে না। আর আমার হাজবেন্ডও তখন মানে আমার উপরে মানে অন্য ধরনের একটা টর্চার শুরু করে। দেখা গেছে যে আমার বেবি হওয়ার 1 সপ্তাহ আগেও তার সাথে হচ্ছে যে আমাকে সেক্সুয়ালি ইন্টিমেট মানে করতে হয়েছে বাধ্য হয়ে। বেবি হওয়ার 7 দিন আগে। সিক সিক ছি। তারপর হচ্ছে যে গেলাম ওইখানে আমার বাবার বাসায় চলে গেলাম। যখন বেবি হলো তারপরের দিন সকালবেলা তারা আসে। তো আমার বেবিটা দেখতে আর কি অতটা সুন্দর হয়নি, একদম ছোট মোটো, একটু কালো টাইপ হয়েছে। তো এটা দেখে আমার শাশুড়ির আরো মানে মানে মন টন খারাপ, যে এটা কিভাবে সম্ভব, এটা কার বাচ্চা। আমার বাবার বাসায় সবার সামনে বলে ওঠে এই কথা টুনি। তো যাই হোক, ওটা গেল। এটা কার বাচ্চা? হ্যাঁ, যে এই বংশের তো এরকম ধরনের বাচ্চা হয় না। মানে আড়ালে আবডালে বুঝিয়ে দেওয়া যে এটা আপনি ওর ঘরের বাচ্চা না, আপনি অবৈধ কোনো বাচ্চা, এরকম টাইপের বলার তো চেষ্টা করতেছে মোস্ট প্রবাবলি। তো এটা গেল। তো যখন নাকি আমার ছোট বেবিটা মানে হলো, তার 2 থেকে 3 মাস পর থেকে ওনার হচ্ছে ডায়াবেটিক্স ধরা পড়ে আমার হাজবেন্ডের। তো তখন আর কি উনি সেক্সুয়ালি অনেক দুর্বল হয়ে যায়। তো তখন উনি হচ্ছে যে আমার চাহিদা কোনোভাবেই পূরণ করতে পারতো না। তো একটা সময় দেখা গেছে যে আমিও তাকে আর একটা সময় আমাকে টাচ করতে দিতাম না। না দেওয়ার পরে হচ্ছে যে উনি আমাকে নিয়ে নোংরা নোংরা কথা শুরু করে, সন্দেহ করা প্লাস মারধর করা শুরু করলো। মারধরের পরিমাণটা এরকম হয়েছে যে সে হচ্ছে নিজে তার একটা ফ্রেন্ডের মানে মাধ্যমে ঠিক এতটুকু লম্বা সুইয়ের মতন, মোটা সুই যে আছে এগুলোর মতন 8 থেকে 10টা করে এত বড় একটা মানে কি যেন একটা তৈরি করে নিয়ে আসছে। তো সে হচ্ছে যে সে আমাকে যখন টর্চার করতো, এসএস পাইপ যে আছে, হ্যাঁ, সেই পাইপ দিয়ে আমাকে পেটাতো। পাইপ দিয়ে? হ্যাঁ। সে হচ্ছে যে আমি যদি শুয়ে থাকতাম কিংবা আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর সময় হঠাৎ করে এসে লাথি মারলো, বাইরে থেকে এসে লাথি মারলো, ওই পাইপ দিয়ে আমাকে পিটাতো। তার চাইনিজ কুড়াল ছিল আমাকে মারার। মানে কোনো রিজন লাগবে না, এমনি পিটাতে শুরু করলো?
না। কোনো কারণ টারণ লাগবে না? দেখা গেছে যে ওই যে আমি একটু শুয়ে আছি, দেখলো কেন আমি শুয়ে থাকবো। এমনকি আমার দেবর যারা ছিলেন এবং আমার শাশুড়ি, তারাও মানে সারাক্ষণ আমাকে নিয়ে ব্যাড কমেন্ট কিংবা কাজ এটা কেন হয় নাই, ওইটা কেন হয় নাই, এগুলো তো আসলে কারো কাছে বলার মতন না। তো আমার আম্মু অসুস্থ ছিল, তখন আমি আমার বাবা মার কাছে বলতে পারতাম না যে আমার এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো এই সব কিছু আমাকে যে এত টর্চার করতেছে, আমার আপন বড় বোন আর আমার বড় বোনের হাজবেন্ড তারা সবকিছু জানতেন। যে এরকমও আমার হাজবেন্ড মানে বলেছে যে আমার সাথে এরকমটা হয়েছে, যে আমাকে মানে মারতে মারতে যে সেন্সলেস করে ফেলেছে, আমার হুঁশ নেই যে আমাকে সে মারতেছে। তো দেখা গেছে যে অনেক সময় কান্না চেপে রাখতে পারতাম না, চেষ্টা করতাম যতটা সম্ভব চেপে রাখার, পারতাম না চেপে রাখতে। তো একটা সময় একদিন মানে আমার মেয়ের কান্নার মানে বড় মেয়েটা এমন ভাবে কান্না করতেছে, বাচ্চাদের সামনে তো পিটাই তো মারতো। হ্যাঁ আর কি নোংরা করতো বাচ্চারা? ওরা শুধু কান্না করতো। তো দেখা গেছে যে আমার বড় মেয়েটা এমন ভাবে কান্না করতেছে আমার মার তোর দেখে, তখন আমার সেন্স নাই। তো তখন হচ্ছে যে নিচে কিছু দোকানদার ছিল, তারা উপরে উঠলো। তো ওঠার পরে দেখলো যে এরকম আমাকে মারধর করতেছে। তো তারাই হচ্ছে যে আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন আপনি জ্ঞান শূন্য? হ্যাঁ, হসপিটালে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে ডাক্তারটা বলতেছে যে এটা তো কেস না হওয়া, পুলিশ কেস না হওয়া পর্যন্ত আমরা এই রোগী ধরবো না। আমার অলরেডি ব্লিডিং হইতেছে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে। তো তারা ধরেনি এক প্রকার, মানে আমার মামার অনুরোধে হচ্ছে যে হসপিটালের ডাক্তাররা হচ্ছে যে ধরে একটা সময়। তো 5 দিন পরে যখন বাসায় আসি, আবার আমাকে মারে, আবার আমাকে মারধর করে। এটা গেল। তো এইভাবে চলতে চলতে তো একটা পর্যায়ে আমি আর নিতে পারতেছিলাম না, কারোর কাছে কিছু বলতেও পারতেছিলাম না। তো 2-3 বার হচ্ছে সুইসাইড করার চিন্তা ভাবনা করি, যে আমার মেয়েদের মুখের দিকে তাকায় আর পারি না, যে কি করবো আমি। তো পারি না। তারপরে হচ্ছে যে সে একদিন মারতে মারতে আমাকে এইভাবে বলতেছে যে সে যেহেতু আমার সেক্সুয়াল চাহিদা পূরণ করতে পারতেছে না, সে হচ্ছে তার ফ্রেন্ডদের কাছ থেকে টাকা নিবে এবং আমাকে কক্সবাজার নিয়ে যাবে যেন আমি তাদের সাথে থাকি। তো এখানে যাওয়ার জন্য আমি রাজি হইনি দেখে তখন আমাকে প্রচুর মারে। তো এগুলো আর সহ্য করতে না পেরে তো দেখা গেছে যে আমি বাসায় চলে আসি কিছুদিনের জন্য। তো বাসায় আসার পরে আমার হাজবেন্ড আমার আম্মুকে ফোন দিয়ে বলে, নিশ্চয়ই আপনার মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, এই জন্য আপনারা মেয়েরকে নিয়ে গেছেন। এটা তো আমি বুঝতে পারতেছি। নোংরা নোংরা কথা বলে আম্মুকে, যেহেতু আম্মু অসুস্থ, আবার আমি চলে আসি। আম্মু বলতেছে যে এগুলো কি বলে সে। আর আমার আব্বু আম্মু দেখা গেছে তখন আমার থেকে তাকে বেশি বিশ্বাস করে, আমার কোনো কথা বিশ্বাস করে না, কোনো কথাই তারা বিশ্বাস করতে চাইতো না, জানতেও চাইতো না যে আসলে কিটা হইতেছে কি না। আমার বড় বোনও যে জানলো যে প্রায় 3-4 বছর আমাকে এইভাবে টর্চার করতেছে, তারা কখনো আমাকে জিজ্ঞেস করেনি যে তুমি কি বেঁচে আছো না মারা গেছো। আর আপনি তো আপনার বাবা মাকে জানতে দেননি, এটা তো সবচেয়ে বড় একটা ভুল ছিল না আপনার? প্রথম থেকে তো কখনই জানতে দেননি। না না, আপনার বড় বোন দুলাভাই জানতো, উচিত ছিল তাদের উদ্যোগ গ্রহণ করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার বাবা মাকে তো আপনি জানতে দেননি। আমি জানতে দেইনি। আমার আম্মু তখন প্রচুর অসুস্থ, ডাক্তার। ঠিক আছে, তো সেটার কারণে তো ওই ছেলে একটা জায়গা করে ফেলেছে, বিধায় তো আপনার কথা এখন হঠাৎ করে বিশ্বাস করতে যাচ্ছে না। আর তখন আমার আম্মুর এরকম ডাক্তার বলে দিয়েছে যে উনি হয়তো আবার বেশি দিন বাঁচবে না, সেই কারণে হয়তো মাকে কষ্টটা দিতে চাননি, সেই কারণে দিতে চাইনি। বুঝতে পারছি, সবই ক্লিয়ার আমরা। তারপর জি, তো এরকম করতে করতে দিন পার করতেছি টর্চার সহ্য করে। এটাকে দিন পার বলে? বেঁচে আছে আর কি, মেয়েদের মুখের দিকে তাকিয়ে। যাই হোক, আমার মেয়েরা তো আছে অনেকে, মানে অনেক সময় মানে আমি তখন থেকে হচ্ছে কি বলে মেয়েরা? বড়টা তো মানে একটু বড় হয়ে গেছে তখন নাকি? হ্যাঁ। কি বলতো আপনাকে? একা একা যখন থাকতেন মা বেটিতে, কি বলতেন, কি গল্প করতেন আপনারা? সে তখন কিছু বলতো না, ও অনেক চুপচাপ হয়ে গেছে, মানে টর্চার দেখে। হ্যাঁ, সে ওই আমার বড় বেবিটা দেখা গেছে যে রাত্রেবেলা সে ঘুমাতে পারতো না, কারণ ওর বাবা সারা রাত আমার সাথে এইসব নোংরামি করে বেড়াতো, মারধর করতো, ও ভয় ঘুমাতে পারতো না।
ওইভাবে দেখা গেছে লেখাপড়া মনোযোগ দিতে পারতো না তখন। তো তাকে আমি বুঝাতাম যে বাবা তুমি ঘুমাবা। পরবর্তীতে হচ্ছে মেয়ের বেডটা আমি আলাদা করে দিয়ে ইচ্ছা করি, যে মেয়েটার উপরে প্রভাব পড়তেছে, খারাপ প্রভাবগুলো তো করতেছে, চলতেছে। তারপরে হচ্ছে যে এভাবে যখনই হয়ে যায়, তো দেখা গেছে যে 2020 সালে 19 সালের লাস্টের দিকে আমি আর নিতে পারলাম না জিনিসটা, আর পারতেছি না। তো রান্না করতে গেলাম একদিন সকালবেলা, আমার হাজবেন্ড আবার বলেছে যে খিচুড়ি রান্না করব। তো বলতেছে তুমি কালকে খিচুড়ি রান্না করবো, আর পোলাওর চাল আর ভাতের চালটা একসাথে মিলিয়ে রান্না করো। তো আমি হচ্ছে পোলাওর চালটা কেন দিলাম, এজন্য আমার শাশুড়ি এসে আমাকে মারধর করলো। সবাই মারে? হ্যাঁ শাশুড়ি তো মারে? হ্যাঁ, তখন হচ্ছে শাশুড়ি এসে ওই দিন আমাকে মারধর করলো। তো আমি আর রান্না টান্না কিছু না করেই হচ্ছে চলে আসছি আমার রুমে, আয়সা কান্না করতেছি। তো আমার হাজবেন্ড দেখলো, সে কিচ্ছু বললো না। আমার দেবররাও মানে দেখলো। তো আমার একটা দেবর, মেজো দেবর যে ছিল, সে বলতেছে যে মুরব্বী মানুষ একটু করতেই পারে, এটা মানাইয়ে চলা লাগবে, তারে বলেন রান্না করতে। তা আমি আর যাইনি। তো সে আমার শাশুড়ি, আমি তো চুলার কাছে আর যাইনি, সে সে হচ্ছে চুলা জ্বালিয়ে সেই খাবারগুলা নষ্ট করলো, পুড়ে ফেলছে। তো এটা দেখে আমার হাজবেন্ড আবার আমাকে এসে মারধর করলো। সে জিজ্ঞাসা করলো না, সে কিন্তু সব শুনতেছে শুয়ে শুয়ে। আবার এসে মারধর করলো, আমি তাকেও কিছু বলি নাই, চুপচাপ শুধু কান্নাই করতেছি। মারধর মানে কি ওই যে এসআই পাইপ, এসএস পাইপ যেটা, সেটা দিয়ে মারতো আপনাকে? এসএস পাইপ, তারপরে স্টেনলেস স্টিলের একদম পাইপ যেটা, হ্যাঁ ওইগুলো দিয়ে পিটাইতো আপনাকে? হ্যাঁ। তো আমাকে এরকমও করছে যে যে বললাম শুয়ের মতো যে জিনিসগুলো ছিল, ওটা দিয়ে কি করতো আপনাকে? ওইটা দিয়ে মানে আমার হাঁটুর উপর থেকে, মানে আপনাকে কি বলে যে কেস, তো এক প্রকার হাঁটুর উপর থেকে যে এগুলো এভাবে কেসতো? হ্যাঁ, যেন আমি কাউকে দেখাইতে না পারি। হায় রে হায় রে হায় রে হায় রে, যাতে কাউকে আপনি আপনার শরীর দেখাতে আর না পারেন, অন্য কোথাও বিয়ে বসতে না পারেন, কারোর সাথে আপনার সম্পর্ক না হয়, কারণ ও হচ্ছে অক্ষম শারীরিক ভাবে, বিভিন্ন রোগে শোকে। তাই ওর ভিতরে এই চিন্তা যে একে মারবো, ধরবো, কাটবো, কিন্তু এ যেন এখান থেকে অন্য কোথাও না যেতে পারে। সেই কারণে আপনার জিনিসগুলোকে বিকৃত করে ফেলতেছে, যাতে করে আপনাকে কেউ আর গ্রহণ না করে। আমার ছিল যখন আমাকে মারধর করতো, মানে আমার চোখে, গালে, মানে সারা শরীরে মানে দাগ থাকতো, এইগুলা দিয়ে মানে কালো কালো দাগ হয়ে যেত। বাড়িতে এগুলো দেখাননি, বলেননি আপনার মাকে? অ্যাটলিস্ট ও মাকে তো ওই ভয় বলতেছেন না যে সে আবার মারা যাবে, বেশি দিন বাঁচবে না, কেন মাকে কষ্ট দিব? হ্যাঁ। তো তারপরে দেখা গেছে যে চলতেছে, এভাবে চলতেছে। 2020 সালে আমি আমার বাবার বাড়িতে চলে আসি 2টা মেয়েকে নিয়ে। মানে তারপর আমি প্রায় 1 সপ্তাহের মতন পানিটা পর্যন্ত ওই বাসায় খাইনি। আমি চলে আসছি আমার মেয়েদেরকে নিয়ে। সেদিন আমার শাশুড়ি আমাকে প্রচুর মারধর করে। শাশুড়ি মারতেছে, স্বামীতে রাত দিন মারতেছে। তো যখন আমি চলে আসি, তখন হচ্ছে যে আমার হাজবেন্ড আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে আমার 2 মেয়েকে নিয়ে চলে গেছে। তো তারা ফোনে কথা বলতে বলতে মানে আমি আমার বাবার বাসায় 1 কাপড়ে হাজির, বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চাদের কোনো কাপড় টাপড় নেইনি, প্লাস আমার নিজেরও কোনো কিছু নেইনি, ভাড়াটা পর্যন্ত নেইনি। তারপরে হচ্ছে যখন চলে আসলাম, যখন এই ধরনের কথা বলতেছে যে আমি আমার শাশুড়িকে মারধর করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি, হ্যাঁ, বাসা থেকে 10 লক্ষ টাকা নিয়ে। তো আবার আমার আম্মু বলতেছে যে তুমি তো বাবা কিছু করো না, তাহলে তোমার রুমে কিভাবে 10 লক্ষ টাকা থাকে? বলে যে আমার রুম থেকে না, আমার আম্মার রুম থেকে নিয়ে গেছে, এ ধরনের কথা বলে। প্লাস আমার যত আত্মীয় স্বজন আছে আমাদের এলাকাতে, সে এত নোংরা কথা বলে ফেলছে, মানে আমি খারাপ মেয়ে, আমি এই করি, আমি এদের অস্ত্র তো এটাই, যারা যখন এই পরিস্থিতি তৈরি করে। হ্যাঁ, যখন এগুলো বললো তখন আমি শুধু তাকে একটা কথাই বলছি যে তুমি যদি কোন একটা কাজ করো তাহলে আমি তোমার সংসারে যাব, আর না হলে আমি যাব না তোমার সংসারে। তো সে কোনো কাজ করবে না, যে আমার মা বেঁচে থাকা পর্যন্ত, মানে যতদিন বেঁচে আছে আমি কিছু করব না। মা বাচ্চার সাথে কাজের সম্পর্ক কি? মা তো আরো খুশি হবে যদি কাজ করতে পারিস। এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি সবসময় বলতো যে আমার মেয়েরা হারাম খাইতেছে, আমি হারাম খাইতেছি। তো আমি বলছি যে আমি তো আমার সন্তানদেরকে আর হারাম খাওয়াবো না, যদি দরকার পড়ে আমি নিজে কাজ করে খাওয়াবো, তারপরে আমি হারাম খাওয়াবো না, কারণ তুমি তো পারতেছো না, তুমি তো ব্যর্থ। আমার বড় মেয়েটা আমাকে জিজ্ঞেস করে যে সবাই তো বলে কার বাবা কি প্রফেশনে আছে, আমার মেয়ে কখনো বলতে পারতো না। আমার মেয়ে জিজ্ঞেস করতো আম্মু আমার বাবা কি করে,
বাবা তো কোনো কিছু করে না, তাহলে আমার বাবার কি পরিচয় আছে, আমি কি লিখবো? স্কুলে যখন খাতাতে কিছু লিখতে বলে আমার মেয়েটা তখন লিখতে পারে না, তখন সে বাসায় এসে আমাকে প্রশ্ন করে। তো আমার হলো যে সে যদি কোন একটা কাজ করে অন্তত পক্ষে আমার এটা শোনা লাগবে না যে আমার বাচ্চারা হারাম খাইতেছে, আমি হারাম খাইতেছি। তো সে করবে না, কোনোভাবেই সে করবে না। তারপরে প্রায় 1 বছর তাকে টাইম দেওয়া হয়েছে, সে আর কোনো ধরনের কাজ টাজ করেনি। এমনকি হচ্ছে যে আমি যখন চলে আসি, মানে কি সিদ্ধান্ত নিয়ে নিলেন তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার? হ্যাঁ, দিয়ে যখন আমি চলে আসি তখন হচ্ছে যে আমার 2টা মেয়ে আমার সাথে ছিল। মানে আমার বড় বোন আর বড় বোনের হাজবেন্ড আমার হাজবেন্ডকে মানে বলল যে বাচ্চা 2টাকে নিয়ে যাও, হয়তো বা বাচ্চাদের টানে সে চলে যাবে। তো আমার মেয়েটা যাইতে চায়নি, 2টা মেয়ের একটা মেয়েও যাইতে চায়নি। তখন আমার ছোট মেয়েটার বয়স মাত্র 4 বছর বয়স। আমার 2টা বেবি হচ্ছে যে হাতে খাওয়াই দিতে হয়। তো একটা আঘাত পেলাম যে আমার বড় বোন এইভাবে মানে আমার ছোট মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে গেছে। তো পাগলের মতন তখন শুধু কান্না করতাম, কাউকে কিছু বলতে পারতাম না। এদিকে হচ্ছে যে আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলির লোকজন সবাই আমাকে দোষারোপ করতেছে আমি কেন যাইতেছি না, এই হচ্ছে অবস্থা। তা আমি শুধু একটা কথা কিভাবে যাব, কিভাবে থাকবো সেই জিনিসটা কেউ ভাবতেছে না। না, তারপরে হচ্ছে যে উনি যখন আমার আত্মীয় স্বজন বাবা মার কাছে সবার কাছে গেলেন, তখন হচ্ছে যে উনি নিজেই বলতো যে সে কিভাবে আমাকে টর্চার করছে। বলতো এগুলো? হ্যাঁ, কিভাবে টর্চার করছে, কেন টর্চার করছে, এগুলো বলতো, সবকিছু বলছে। তো আমার খালাতো ভাইয়ের ওয়াইফ সে করলো কি যে আসলেও সত্যি কিনা সেটা যাচাই করার জন্য সে আমার পা 2টা দেখছে, দেখে ভাবি সেদিন কান্না করছে প্রচুর যে তুই কিভাবে বেঁচে আসোস। আমার এদিকের হাতের দাগগুলা সে দেখছে, আমার পিঠের দাগগুলা সে দেখছে। এগুলো তার মানুষ দেখতেছে না, সেদিন সেই লোক এগুলো শোনার পরে ওই ভাবি সেদিন দেখছে। হ্যাঁ, দেখার পর কি বলতেছে যে সত্যি কিনা। তো সেদিন সে দেখে বলে যে তুই কিভাবে বেঁচে আসোস, তুই কেন আমাদের এতদিন বলস নাই এসব কথাবার্তা। তো কেন বলি নাই এটা তোমরা বুঝে নাও, কেন বলি নাই। আমি তো চাইছি তার সাথে সংসার করতে, আমি তো তাকে ছেড়ে আসতে চাইনি এত কিছুর পরেও, যেহেতু আমার 2টা বেবি আছে। তার চাকরি নাই, ব্যবসা নাই, তার নিজস্ব কোনো গতি নাই, শারীরিক সক্ষমতা নাই, তারপর শুধু বাচ্চার জন্য পড়ে থাকা, তারপরে এত অত্যাচার। হ্যাঁ, তো এর মাঝখানেই হচ্ছে যে যখন আমি আমার বাবার বাসা থেকে চলে আসি, আমার মেয়েদেরও নিয়ে গেছে, তখনই হচ্ছে যে তারই আপন চাচাতো ভাই ওরাই আমাকে ফোন দেয়। আমি কথা টথা বললাম, তো ওই ফাঁকে একটু মেয়েদেরও দেখলাম। প্রায় 2 মাস পরে মেয়েদের একটু চোখের দেখা দেখলাম। রাত্রের 11টার সময় সে আবার আমাকে ফোন দিতে থাকে। মানে কথা বলতে বলতে দেখা গেছে যে যারা রাত পার হয়ে যাইতেছে, 3-4 মাস কথা হলো। একটা সময় সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে। তখন আমি তাকে প্রচন্ড বোঝাই যে দেখো ভাই এটা সম্ভব না। তখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি। তো সেই রকম করতে করতে মানে ওর কেয়ারিং দেখে তখন তো আমার সাপোর্টে কেউ নাই। যদি কেউ আশেপাশ থেকে আসতো মানে আমাকে এইভাবে বলতো আম্মুকে যে ও যদি বাসায় থাকে তাহলে হচ্ছে যে ছোট ভাই বোনকে বিয়ে দিতে পারবে না। তো যখন সে আমাকে সব দিক থেকে সাপোর্ট করতেছে, তখন আমি মনে করলাম যে না, বন্ধু হিসাবে হোক যেভাবেই হোক সে তোমার পাশে আছে। তো আমিও তাকে হ্যাঁ বলে দেই। একটা পর্যায়ে গিয়ে আমি যখন ডিভোর্সটা দেই তখন আমার ফ্যামিলির কেউ পাশে ছিল না। আমার ওই দেবরটাকে নিয়েই হচ্ছে যে আমি উকিলের কাছে যাই এবং ডিভোর্সের কাজটা শেষ করি। সে সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে সে বলল যে ঠিক আছে তাহলে চলো আমরা মানে বিয়ে করে একসাথে থাকা শুরু করি। আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে। তো তখন হচ্ছে যে সে তার একটা ফ্রেন্ডের বাসায় আমাকে নিয়ে গেল, যে আজকে বিয়ে হওয়ার কথা, তো একটা মানে পেপার টেপার সবকিছু নিয়ে আসছে। তো ওইখানে সবকিছু মোটামুটি হলো, থাকা শুরু করলাম। এর মধ্যে হয়ে গেছে কি যে সে স্মোক করতো কিংবা ড্রাগস নিত, সেটা আমি জানতাম না। একটা সময় দেখা গেছে একটা পার্কে একদিন গেলাম, তো সে হচ্ছে আমার সাথে যখনই ঘুরতে যেত তখনই হচ্ছে যে সে স্মোক করতো কিংবা বিভিন্ন দুষ্টামির মাধ্যমে মানে সেই ধোঁয়াটা আমার মুখের সামনে আর কি দিত। তো এরকম করতে করতে একদিন হয়ে গেছে মানে কি টান দিল, মুখে ধোঁয়া ছাড়লো এরকম। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে যে আমি তখন একটু মানে বলতাম যে তুমি এগুলা কি খাও, এগুলা না খেলে কি হয় না, এগুলাতে এমন কি মজা আছে। তো আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি একদিন একটু ট্রাই করো। তো ফার্স্ট টাইম আমি রাজি হইনি, যে না আমি এগুলা পছন্দ করি না। আমি তখন আমার এরকম ছিল যে দুয়ার গ্রান্টে আমি নিতে পারতাম না, এরকম একটা অবস্থা। তো তখন হচ্ছে যে না তুমি ট্রাই করো, দেখো ভালো লাগবে।
তো আমিও মানে চিন্তা করলাম যে ঠিক আছে দেখি, ফার্স্ট টাইম যেহেতু নিলাম। তো ফার্স্ট দিন যেদিন আমি স্মোক করা শুরু করলাম সেদিন তো মানে 2-3 ঘন্টা তার সাথে ছিলাম। তো ওইখানে বসে হচ্ছে যে 4-5টা খাওয়া শেষ হয়ে গেছে আপনার প্রথম দিনই? হ্যাঁ। তো ওই যে বলতেছে একটু নাও, দেখো আরেকবার ট্রাই করো, ভালো লাগবে, এরকম করতে করতে 4-5টা মোটামুটি নেওয়া শেষ। তো এরকম করতে তো প্রায় তো আমরা ঘুরতে যেতাম বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা যে কোনো জায়গায় বসে, পার্কের সামনে বসে হচ্ছে যে আমার সিগারেটটা খাওয়া হতো তার সাথে। তো এখন অভ্যস্ত হয়ে পড়লেন? হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখন আমি কিভাবে কিনবো, এখন আমি এটা ছাড়া থাকতে পারতেছি না। ও, নেশা হয়ে গেছে সিগারেটের? হ্যাঁ। তো 15 দিন যাওয়ার পরে মোটামুটি যে আমি ওটা আমার লাগবে এখন। তো আমি তাকে বলতাম যে এটা আমি কিভাবে নিব, আমি একটা মেয়ে মানুষ, আমি তো কখন এটা মানে কিভাবে কিনবো। তো সে করতো কি, আমাকে হচ্ছে যে 1 প্যাকেট করে দিয়ে দিত, যখনই বাইরে যেতাম দিয়ে দিত যে এটা তুমি রাখো সাথে, যখন তোমার দরকার পড়বে তখন তুমি নিয়ে নিও। তো দেখা গেছে যে রাত্রেবেলা যখন ছাদে গিয়ে তার সাথে আমি কথা বলতাম, তখন আর কি আমি ছাদে বসে, আমার বাসার ছাদে বসে হচ্ছে যে আমি স্মোক করতাম। তারপরে হয়েছে একদিন এরকম যে আপনি সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতেন না, আপনি তো বুঝতেছেন যে আস্তে আস্তে নেশার মধ্যে পড়ে যাচ্ছেন, তাও সিগারেট খাওয়া শুরু করে দিলেন। হ্যাঁ, তারপর তখন ওই যে ভালো লাগা একটা কাজ করা শুরু করে। তো একদিন এমন হয়েছে যে সে হুট করেই বলে যে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় তোমাকে নিয়ে যাব। তো আমিও মানে রাজি হয়ে যাই, যেহেতু তখন আমি তাকে, সে আমার দুনিয়া, সে যা বলে আমি তাই করি। তখন কিন্তু আপনি বাচ্চা কাচ্চার জিনিসগুলো একটু ভুলেই আছেন, যদি এটা বাচ্চা যে আপনার প্রাক্তনের বাড়িতে আছে সেগুলো থেকেও একটু ভুলে গেছেন অলরেডি, এবং বাড়ির ব্যাপার স্যাপার নিয়েও আপনি ওগুলো ভুলে গিয়ে এখন শুধু ওই ছেলের প্রেমে পাগল আপনি। হ্যাঁ, মানে আমাদের নিয়ে চলে গেল বন্ধুর বাসায়। তারপরে হচ্ছে গেলাম, ওই দিন হচ্ছে সে সিগারেটের মধ্যে করে হচ্ছে গাঁজা ঢুকিয়ে নিয়ে আসে, আমি সেটা জানতাম না। গাঁজা বলেন কি? তো আমি সেটা জানতাম না, আর আমি জানতাম না যে হয়তোবা গাঁজার নামটা শুনেছি, কিভাবে ওটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে খেতে হয় সেটা আমি জানতাম না। তো আমাকে বলে যে এটা স্পেশালি তোমার জন্য। আমি বললাম যে এটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে, দুইটা তো এক জিনিসই। বলে যে না, নাও, দেখো ভালো লাগবে। তো ওটা আমি যখন প্রথমে মানে নিলাম তখন হচ্ছে যে একটু অন্যরকম লাগতেছে, বলে যে না পুরোটা শেষ করো, দেখবা যে ভালো লাগবে। তো যাই হোক, ওটাও শেষ করলাম। তো তখন দেখা গেছে যে সে হচ্ছে যে ওইখানে বিয়ারও নিয়ে আসে, তো কোল্ড ড্রিঙ্কসের সাথে আমাকে বিয়ারটাও দেয়। আপনাকে যে এটা অন্য জিনিসগুলো খাওয়ালো, একটাতে অভ্যস্ত হলেন সিগারেট, জি, তখন আপনার ভিতরে চিন্তা হলো না যে এটা তো আবার অভ্যস্ত হয়ে যাব কিনা? না, তখন এই সব জিনিসগুলো আমার মাথায় ছিল না। আপনার ব্রেনে কিছু কাজ করতেছে, ও যা বলছে আপনিও তাই করতেছেন, আপনি মজাও পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, কারণ ওই যে দেন গাজার পুরো স্টিক শেষ করে ফেললেন। হ্যাঁ, মজা পাওয়া শুরু হয়ে গেছে তখন আপনার? তখনও মানে আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগা শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে। তো তারপরে দেখা গেছে যে ওইখানে ফার্স্ট আমাদের সেক্স হয়, ওইটাই করার পরে তো ওইখানে আবার বিয়ার খাওয়া হয়, আবার খাওয়া হয়, মানে 2-3 বার ওইখানে গাঁজাটা আমি খেলাম। এখন তো আমি আর মানে নড়তে পারতেছি না, আমি কিভাবে বাসায় আসব। তো সেদিন রাত আমি ওখানে থাকি। গাজার স্টিক কয়টা খাইছিলেন? 3টার মতন। এটা কি প্রথম খাইছেন আপনি? সত্যি বলতেছেন? হ্যাঁ, ফার্স্ট দিনে আমি 3টার মতন খেয়েছি। আর কয়টা বিয়ার খাইছিলেন? মোটমাট 2টা কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে। তো ফার্স্ট টাইম দিল, তখন আমার কাছে একটু মনে হলো যে কোল্ড ড্রিঙ্কস তো এরকম হয় না। তো বলতেছি এটা আপনার তো মাথা ঠিক থাকার কথা না, যদি প্রথম এই অভিজ্ঞতা হয়ে থাকে। হ্যাঁ, তখন তো আমার মাথা ঠিক ছিল না, আর তখনই তার সাথে আমার ফার্স্ট সেক্স হয়। আপনার ফিজিক্যালি একজন আরেকজনের সাথে মিলিত হয়। হ্যাঁ। সো আপনি বলছিলেন যে এর আগে তো কখনো এই ধরনের সম্পর্ক তার সাথে হয়নি না, বাট সে তো চাইতো প্রথম থেকে, আপনি বুঝতে পারতেন তার অ্যাটিটিউড দেখে? হ্যাঁ, কিছুটা বুঝতে পারতেন। সো এটা একটা যে কাইন্ড অফ টেকনিক, এবং প্রায়শই এটা একটা লার্নিংও হতে পারে যে প্রায়শই মেয়েদের ক্ষেত্রে ছেলেরা অনেক সময়, আমি সরি যে এই কথাটা এইভাবে মেনশন করেই বলতেছি যে মেয়েরা ছেলেদেরকে কতটুকু করে এই তথ্যটা খুব কম আছে, বাট মেয়েদের ক্ষেত্রে ছেলেরা তাদেরকে ফিজিক্যালি ইন্টারাক্ট করার স্বার্থে এভাবে কিন্তু নেশায় আসক্ত করে তোলে। সো এইটা যেটা বলতেছে, এটার পেছনে জান্নাত কতটুকু দায়ী, ওই ছেলে কতটুকু দায়ী আমি জানি না, বাট এরকম ঘটনা প্রায়শই ঘটে। যে আপনি বলছিলেন যে তখন আপনাকে সব নেশা টেশা করিয়ে দেওয়ার পরে আপনার মাথাটা তো একদম পুরো কি ক্র্যাক, এবং তখন আপনার সাথে ফিজিক্যালি কন্ট্যাক্ট করে, ফিজিক্যাল সেক্স হয়। দেন
তো আমার কাছে যে তখন ভালো লাগে নাই তা না, কারণ আমি আমার আগের হাজবেন্ডের যেহেতু সেক্সুয়াল সমস্যা ছিল অনেক দিন, প্রায় 4-5 বছরের মতন, তার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তো তখন আমার এটা খুবই ভালো লাগে। তো তারপরের দিন হচ্ছে সে তার মতন তার বাসায় আমাকে হচ্ছে আমার জান্নাত আপনি পুরো রেখে দমে আসে। এনজয় করতেছেন, এখানে হ্যাঁ। কিন্তু ছেলের ব্লাফ মারা ফলসে ফেলা এসবের কোনো ব্যাপার নাই, আপনিও মাস্তিতে ভাসতেছেন। হ্যাঁ। রাইট না রং? হ্যাঁ। আপনার আগে পিছের কোনো দিকের কোনো কিছু কোনো কিছু আমার মাথায় নেই। জি বলেন। তো যখন আমরা একসাথে থাকা শুরু করলাম, থাকার আগে হচ্ছে যে আমার খুব মন চাইতো যে সেই জিনিসগুলো যদি আমি আরেকবার নিই হয়তো বা আমার ভালো লাগবে, বাসায় আমি টিকতে পারতাম না, এরকম অস্থির অস্থির লাগতো। তো আমি তাকে যখন ফোনে বলতাম যে আমার কিরকম যেন লাগতেছে, অস্থির লাগতেছে, কেন, যে হয়তো বা ওই জিনিসগুলো যদি হতো আমার জন্য ভালো হতো। ওই জিনিসগুলো বলতে মানে কি? গাঁজা। আর ওই যে বিয়ার এসব? হ্যাঁ, বিয়ারটা আমি তখন ওইভাবে নিইনি। যাই হোক, এটা হলে ভালো হতো তাই হ্যাঁ। বলতেছেন তারে? হ্যাঁ। মানে আপনি অলরেডি পড়ে গেছেন নেশার মধ্যে? হ্যাঁ, সিগারেট খাইতেছি, আপনার সিগারেট মানে খাওয়ার পরও মানে ওটা মানে আমার তৃপ্তি আসতেছে না। আসতেছে না। তো তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করলাম তখন দেখা গেছে যে সিগারেট, গাঁজা, বিয়ার, তারপরে সে হচ্ছে একদিন কি বলবো আমি, মানে সে বলতেছে কি একটা নতুন জিনিস নিয়ে আসি। জি। তো আমি তখন তাকে বললাম কি এমন জিনিস, হুম। যে বলে যে এটা নেওয়ার পরে দেখবা যে আরেকটু ভালো লাগবে। জি। তখন সেটা ছিল আপনার ইয়াবা। হ্যাঁ, ইয়াবা। আপনি কিভাবে বুঝলেন? এটা ওই আমাকে বলেছে। আমরা যা থাকা মানে একসাথে যখন মানে সংসারটা শুরু করি তখন হচ্ছে যে 15 দিন পরেই সে বলতেছে যে একটা জিনিস নিয়ে আসি, দেখো তোমার ভালো লাগবে। তো নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি জিনিস, যেহেতু আমি কখনো এটা দেখি নাই। তখন বলে যে এটার নামই হচ্ছে ইয়াবা, তো এটা কিভাবে নিতে হয়, এটা দিয়ে কি করে, এটা খেলে কি হয়, বলে যে আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি, নাও, দেখবা যে অনেক ভালো লাগবে। তারপরে হচ্ছে যে সে প্রথমে নেয় আমাকে দেখানোর জন্য। তো নেওয়ার পরে হচ্ছে যে আমাকে দিল, আমি তখন নিলাম। আর হচ্ছে যে বিয়ার নিয়ে আসছিল, তখন হচ্ছে যে যখন নিলাম তখন আমার অটোমেটিকলি শরীরের মধ্যে উত্তেজনা কাজ করা শুরু করে। তখন হচ্ছে যে আবার আমাদের মানে মিলামেশা হয়, আবার নিতেছি। ওই দিন ফার্স্ট দিনই আমার মানে 2টা ইয়াবা নেওয়া হয়েছিল, আর হচ্ছে যে বিয়ার খাওয়া হয়েছিল 3 বোতল ওই দিন আমার নিজেরই। তো তারপরে একদিন হচ্ছে এরকম করতে থাকে, তো দেখা গেছে তখন সপ্তাহে আমার 2 দিন 3 দিন ওটা লাগেই, এরকম হয়ে গেছে, এইভাবে ইউজ টু হয়ে যায়। তো তারপরে দেখা গেছে যে সে আরেকদিন হচ্ছে আপনার কি বলে ওগুলাকে, এক ধরনের ড্রাগস আছে যেগুলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, তো ওগুলো নিয়ে আসে, অফিস থেকে আসার সময় বলতেছে যে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এগুলো সারপ্রাইজ? তো আমি বললাম যে কি এমন জিনিস, তো আমি তো মানে বাসায় আছি যেহেতু, আমি বলতেছি যে সে তো আসবেই বাসায়, তো হয়তো বা মজাও করতে পারে। নিয়ে আসলো, আসার পরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যখন বসলাম, মানে বসে কথা বলতেছি, আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো বলছো যে কি সারপ্রাইজ আছে, তো দিলা না তো। তো সে বলতেছে একটু ওয়েট করো। তো যখন রাত্রের প্রায় 1টা থেকে 1:30 বাজে তখন হচ্ছে যে সে বের করে এবং বলতেছে যে এটা নিলে হচ্ছে যে দেখো তোমার মানে আগে যেগুলো নিলাম তার থেকেও বেশি ভালো লাগবে। বললাম যে তুমি যে ইনজেকশন বের করতেছো, আমি তো ইনজেকশনে ভয় পাই, আমি এটা নিব না, আমার ভয় লাগে। তো না, সে অনেক রিকোয়েস্ট করে যে একবার নাও, দেখো ভালো লাগবে, একটা বার নিয়ে দেখো ভালো লাগবে, তুমি চোখ বন্ধ করে রাখো, আমি ব্যথা দিব না, দেখো। তো এরকম করে হচ্ছে যে প্রায় আধা ঘন্টার মতন আমাকে কনভিন্স করার পরে আমি ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ আমি ফার্স্ট টাইম আমি নিব, এরপরে কিন্তু আর নিব না, এই ধরনের একটা কথা তাকে বলি। যে ইনজেকশন দিল? হ্যাঁ। শরীরে যে সুয়ের মাধ্যমে যে নেশার সামগ্রী দেয় সেইটা, ওকে। সো এই সুয়ের প্রতিও আপনি, এই সুয়ের মাধ্যমে যে নেশা সেটার প্রতিও আপনার আগ্রহ তৈরি হয়ে গেল, তাই তো? তারপর বলেন। তো দেখা গেছে যে পার্ট বাই পার্ট এক এক দিন এক এক জিনিস ট্রাই করতেছি, ভালো লাগতেছে। এক এক জিনিস নামগুলো শুনি, আর কি কি ট্রাই করছেন? অলরেডি তো আপনি গাঁজার কথা বললেন, বাবা খাওয়া হয়ে গেছে, বিয়ার তো আপনার কাছে কিছু মনেই হচ্ছে না, আর আপনি সুয়ের মাধ্যমে যে নেশা করা সেটাও আপনি নিয়েছেন, আর কি কি নিতে শুরু করলেন? যে কয়েকবারই হচ্ছে যে সে মানে মদ নিয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ, তো ওইটার সাথে ওইটা মানে একসাথে এগুলো সব একসাথেই খাচ্ছেন? হ্যাঁ। এই মাল্টিপল ড্রাগস একসাথে না, আপনার তো ব্রেন ঠিক থাকার কথা না?
বমি হয়ে যাওয়ার কথা, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর হয়নি এরকম কখনো? এরকম হয়েছে, আমার বমি হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর তারপরেও আপনি নিয়েছি। ড্রিঙ্ক করছেন একসাথে গাঁজা খাচ্ছেন, একসাথে ইয়াবা খাচ্ছেন, আবার শুয়ের মাধ্যমে ওই যে নেশাগুলোও নিচ্ছেন। হ্যাঁ। তার মানে পুরো আপনি এক নেশা করে একদম। তারপর তো যেহেতু থাকতেছি এরকম করেই হচ্ছে দিন যাচ্ছে, যখন তার মনে হচ্ছে আমাকে আবার মারধর করতেছে, তো আবার ওগুলা করতেছে, ধরেন মারধর করে পায়ে ধরে বসে থাকতেছে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তো যেহেতু আমি তার উপরে একদম পুরোপুরি তাকে নিয়ে ব্যস্ত, সে যা বলে আমি তাই করি, তার হাতের পুতুলের মতন হয়ে গেছে। তো এগুলা মানে হচ্ছে এই যে নেশার যে চরমে যাচ্ছেন, এটা টের পাচ্ছেন না নাকি? না, আপনি তখন তো ভালো লাগতেছে, মজা পাচ্ছেন। তখন হচ্ছে যে আমার ফ্যামিলির সাথে কোনো কথা নাই, কোনো বাচ্চা-কাচ্চা যোগাযোগ যে নাই। নাই আপনার সাথে, দুইটা বাচ্চার মা আপনি, বাচ্চাদের সাথে নাই, কোনো কিছু ফিল কাজ করতেছে না, না। তখন তো আপনি শুধু ভাসতেছেন হ্যাঁ, নেশার সাগরে। আমার মনে হইতেছে যে এটাই বোধহয় এটাই লাইফ। হ্যাঁ, এই প্রথম আপনি লাইফের দেখা পেলেন, হ্যাঁ, তাই মনে হচ্ছে। এটাই জি। বোধহয় সুখ, এটাই বোধহয় শান্তি, মানে আমি বোধহয় স্বর্গের সুখের মধ্যে বাস স্বর্গ করছি। সুখের মতো, এদিকে গাঁজা, ওদিকে এদিকে ইয়াবা, আর অবাধ শারীরিক মেলামেশা। হ্যাঁ, মানে যা ঘাটতি পড়েছিল আপনার আগের জীবনে পুরো একদম মানে ফুলফিল। পরে আমি তখন জানতে পারি যে সে তার ফ্যামিলির পছন্দ একটা মেয়েকে সে বিয়ে করে ফেলেছে। যখন আমি আমার কাবিননামাটা উঠাতে যাই, তখন আমি জানতে পারি এটা সম্পূর্ণ ফেক, এটা সম্পূর্ণ ফেক ছিল, তাদের সাজানো। কাজী ফেক, কাবিন ফেক, সব ফেক, সব ফেক। আরে বলেন এটা কি? পরবর্তী সময় আর কি আমি জানতে পারি। তো যখন সে বিয়ে করে এবং আমি জানতে পারি, সেই জিনিসটা আমি তখন আর নিতে পারি নাই, ওকে, নিতে পারিনি। তো দেখা গেছে যে আমি তখন হচ্ছে যে আরো নেশার প্রতি, তাকে ভুলে থাকার জন্য তখন আমি নেশা কি আরো ধরনের বেশি নেশা তখন বেশি করতেন? তখন হচ্ছে যে ইয়াবাটা বেশি নিতাম, আপনার ওই যে সুই যেটা আছে সেটা নিয়েছি, বেশিরভাগ এই দুইটাই নেওয়া হয়েছে। গাঁজা ওইভাবে তখন আর খাওয়ার প্রতি আমার মন মানসিকতা ছিল না। তো দেখা গেল ইয়াবা কয়টা করে খাইতেন দিনে? আমার এরকমও হয়েছে যে আমি দিনে 8টা থেকে 10টার মতো ইয়াবাও নিয়েছি। 8টা থেকে 10টা? হ্যাঁ, তার মধ্যে আবার সুয়ের মাধ্যমে যে নেশা সেটাও নিতেন? হ্যাঁ, সেটাও মাঝে মধ্যে নিতাম। বাড়ির লোক, আশপাশের মানুষজন কি টের পাইতো? আসলে আমি তো আমার বাবা মার কাছে থাকি না, যেহেতু আলাদা থাকি, তো সেই ক্ষেত্রে ওনারা ওইভাবে মানে বুঝতে পারতো না। ঘরের মধ্যে নিজের মতো করে নিচ্ছেন। আর হ্যাঁ। চাকরি চলতেছে আপনার? হ্যাঁ, জব চলতেছে। জব চলতেছে, আর এই যে মাস্তি চলতেছে। জি, হ্যাঁ, তখন তো মানে সে আমার কাছে নাই, তাকে ভুলে থাকার জন্য তখন নেশাগুলো আমি করতেছি। তারপর তো একটা সময় মানে এরকম হয়ে গেছে যে আমি আমার স্যালারি হবে আর কিছুদিন পরে, এখন আমার টাকা নাই। কারণ নেশার পিছনে সব খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ, আপনার। খরচ হয়ে যাচ্ছে। আমি ওইভাবে দেখা গেছে যে ভাত, মাছ, মাংস আমি খাওয়া আমার নাই, আমার ওগুলাই লাগবে। তো দেখা গেছে যে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদেরকে দিয়ে আমি পরবর্তীতে আনাইতাম, যে সে চলে যাওয়ার পরে তখন আমার অন্য কারোর উপরে কাউকে বলতেই হবে যেটা আমাকে এনে দেন। তো এলাকার ছোট ভাইদের কাছে যারা নাকি নেশা টেশা করে, কিংবা বড় ভাই যারা আছে, তাদের সাথে যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, তো দেখা গেছে 1 দিন এনে দিছে, 2 দিন এনে দিছে, 3 দিনের মাথায় তারা আমার সাথে শারীরিকভাবে মেলামেশা করতে চাইতেছে। ওকে। তো তার পরবর্তীতে হচ্ছে যে যখন স্যালারিটা হলো, তখন আবার নেওয়া শুরু করলাম। দেখা গেছে যে 15 দিনের মধ্যে আমার বেতনের যা টাকা ছিল সব শেষ। এখন আমি কি করব? এখন তো আমার মাথা কাজ করতেছে না। তো দেখা গেছে যে আমার কিছু গোল্ডের জিনিস ছিল, সেগুলো বিক্রি করে দিলাম। এমনকি ওটা যখন শেষ হয়ে গেল, তখন দেখা গেছে যে আমি ফার্নিচার বিক্রি করার জন্য, রুমের ফার্নিচার যেগুলো ছিল, এই যে কষ্ট করে নিয়ে আসছিলেন এক বড় ভাইয়ের কাছ থেকে ম্যানেজ হ্যাঁ, লোন করে, হ্যাঁ, সেগুলো সব এখন কি করতেছেন? বিক্রি করতেছি। নেশা করতেছেন, বেচছেন আর খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। তো তারপরে দেখা গেছে যে এখন তো আর পারতেছি না, আমি ফ্যামিলির সাথেও মানে কারো কাছে এটা বলতেও পারতেছি না যে আমি এই ধরনের একটা প্রবলেমে আছি। তো যাই হোক, আল্লাহর রহমতে একটা সময় যাওয়ার পরে, যেহেতু আমার টাকা নেই, আমি ওই দিন অনেক কান্না করছি। তারপরে দেখা গেছে যে এখন আমি কি করব, আমার মাথা কাজ করতেছে না। এদিকে আমি যে অফিসে যাব, জব করব, আমার মন মানসিকতা ওইগুলোর মধ্যে নেই, আমি পারতেছি না। তারপরে হচ্ছে যে আমারই চেনা জানা একজন বড় ভাই আছে, যার হচ্ছে একটা রিহাব সেন্টার আছে। তো সাহস করে একদিন তাকে ফোন দেই এবং ভাইয়ার সাথে সবকিছু খুলে বলি যে ভাইয়া আমি তো পারতেছি না। তো ভাইয়া বলে যে তুমি যে এই ধরনের একটা ভুল করবা, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করেছে, কখনো বাবা মার অবাধ্য হয়নি, সেই মেয়েটা নাকি এখন নেশা করতেছে। সে যখন আমার ড্রেস আপ দেখে, তখন সে আমার আরো অবাক হয়ে যায় যে মেয়েটা সবসময় দেখছি সে মাথায় কাপড় দিয়ে চলছে, সেই মেয়েটা জিন্স টপস পরে আমার কাছে আসছে। এটা মানে অবাক করা, কোনো ওড়না নেই সাথে। সে দেখে অবাক হয়ে গেছে।
তো বলতেছে তুমি কি সত্যি এরকম হয়ে গেছো, এটা কি বিশ্বাসযোগ্য? আমার তো বিশ্বাস হইতেছে না। তো যাই হোক, তো ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে বাঁচান, আমি পারতেছি না, কারণ আমি তাকে ভুলেও থাকতে পারতেছি না, আবার এইগুলো না নিয়েও আমি থাকতে পারতেছি না, আমি কি করব এখন? তো সেক্ষেত্রে দেখা গেছে যে ভাইয়া বলে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব, তোমাকে হচ্ছে যে রিহাবে থাকা লাগবে, প্রায় অনেক দিন থাকা লাগবে, এটা তো খরচ এরকম, যেহেতু তুমি আমার কাজিন, তুমি খরচটা দরকার পড়লে আমাকে পরেই দিও, আগে নিজে সুস্থ হও। তো এর মধ্যে আবার আরেকবার মনে হলো কি যে না, আমি ওখানে যাব না, আমি তো গেলে ওখানে গেলে আমি এগুলা কিছু পাবো না। তো ভাইয়ের সাথে 1 সপ্তাহ কথা বলার পরে, মানে যে লাইফটা আপনি এনজয় করতেছেন 2.5 মাস ধরে, আপনার কাছে মনে হচ্ছে এই লাইফটা তো আর পাবো না, না নেশা তো করতে পারবো না, হ্যাঁ। তার চেয়ে বরং না যায়, আবার মনে হচ্ছে যে না, নিজেকে ঠিক করা দরকার, যাওয়া উচিত। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ভাইয়ার সাথে কথা বলার 1 সপ্তাহের মধ্যে আমি যাইনি। হুম হুম। এখন ভাইয়ার ফোন দিতেছে, আমি ওনার ফোনও পিক করতেছি না, যে আমি যাব না। আরেকবার মানে গেলে তো এই নেশা করতে পারবেন হ্যাঁ, না, যে নেশা পেয়ে বসছে আপনাকে তখন, যে এটা না করলে তো আমি তাকে ভুলতে পারবো না, আমার মাথার মধ্যে তখন এটাই কাজ তাকে ভুলা মানে করতেছে। এই যে প্রাক্তনের পরে যার সাথে আপনার হ্যাঁ সম্পর্ক হলো, এই ছেলেকে আর ভুলতে পারতেছেন না। না, এটা কষ্ট লাগতেছে যে ও কিভাবে পারলো আমার সাথে এটা করতে। ও যদি সে যাওয়ারই হতো আমার কাছে বলে যেতে পারতো, আর আমাকে কেন মানে এই অবস্থা, মানে মাঝ সাগরে কেন ফেলে দিয়ে গেল? সে তো আমাকে বলবে আমার সাথে কেন এটা হলো। তো তারপরে হচ্ছে যে নিজের মধ্যে একটা জিনিস জেদ চলে আসলো, আমি কার জন্য আমার জীবন নষ্ট করব, কেন করব? সে তো আমার সাথে প্রতারণা করেছে, আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। এই জিনিসটা যখন আমার মধ্যে আসে, তখন হচ্ছে আবার আমি ভাইয়ের সাথে 10 দিন পরে ভাইয়ের সাথে যোগাযোগ না করেই হচ্ছে যে আমি ভাইয়ের কাছে চলে যাই। Okay. আমার মানে ড্রেস নিয়ে আমি চলে যাই, যে আমি ভর্তি হতে আসছি রিহাব সেন্টারে। ওকে, তারপরে হচ্ছে যে ওইখানে আমি প্রায় 3 থেকে 4 মাসের মতন থাকি। ওকে, ওইটা কি ডেডিকেটেডলি মেয়েদের জন্য রিহাব সেন্টারটা, নাকি ছেলেরাও থাকে অন্য পাশে এরকম কিছু? না না, শুধুমাত্র মেয়েদের জন্য। মেয়েদের জন্য। কতজন মতো ছিলেন ওই রিহাব সেন্টারে আপনারা? ওখানে মোটামুটি আপনার 20 থেকে 25 জনের মতন মেয়ে ছিল, আমার থেকেও খারাপ অবস্থার মধ্যে তারা এরকম আছে। কি ধরনের নেশার টাকার জন্য কি কি করতো তারা তো রিহাব তারা সেন্টারে দেখা যতটুকু গেছে দেখছেন? বেশিরভাগ সময়ই হচ্ছে যে মেয়েগুলা হচ্ছে ঢাকার বাইরের এলাকা থেকে আসছে। তো দেখা গেছে যে কলেজ ভার্সিটির মেয়েরা বেশি। তো ওই টাকাটা জোগাড় করার জন্য তারা হচ্ছে যে নিজের দেহ বিক্রি করতো শুধুমাত্র নেশার টাকা কালেকশনের জন্য। হ্যাঁ, ওকে, আমার সাথে যাই হোক, আপনি ওখানে কতদিন ছিলেন? ওখানে মোটামুটি আমার 4 মাসের মতন থাকা এটা কি হয়েছে। গোপন কোনো জায়গা, নাকি সবাই জানতে পারে যে এখানে মেয়েদের রিহাব সেন্টার, এরকম কিছু কি? হ্যাঁ, এটা মোটামুটি ওই এলাকার মধ্যে সবাই জানে জানাশোনা সবাই। আছে যে এই ধরনের মেয়েদের হচ্ছে যে এখানে রিহাব ট্রিটমেন্ট সেন্টার। দেওয়া আপনি হয়। কি বাইরে হতে পারতেন, নাকি সবসময় ঘরের মানে ওই বাসার ভিতরে থাকতে হতো? সবসময় ঘরের ভিতরেই থাকতে ওকে, হতে। কতদিন ছিলেন? 2.5 মাস বললেন? 4 মাসের মতন। ও সরি, 4 মাস, লং টাইম। তারপর কি অবস্থা বলেন? তো ওইখান থেকে যখন আমি বের হই, 4 মাস মানে এখন থেকে কতদিন আগে? এখান থেকে আরো মানে আজ তো এখন আমরা আছি এপ্রিলের 2024-এ। কতদিন আগের ঘটনা এটা? এটা আপনার 4 থেকে 5 মাস আগের ঘটনা। ও, 4 থেকে 5 মাস আগের ঘটনা। তখন আপনি 4 মাস রিহ্যাব কমপ্লিট করে বের হলেন, তারপরে কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। অনেকটা ভালো, পুরোটাকে না কেন জান্নাত? মাঝে মাঝে মাথা খারাপ হয়, আবার খেয়ে না ফেলা না, হয়। আমি মানে 5 মাসে কি কি খাইছেন, সত্যি করে কথা বলেন। এখন শুধু হচ্ছে আমি এটা ভাইয়ার সাথে কথা সিগারেট তো বলে, খাচ্ছেনই? হ্যাঁ সিগারেট তো সেটা শুধু তো নেওয়া জানি, হচ্ছে, আপনার আর অন্য কিছু attitude-ই বলে দিচ্ছে। হ্যাঁ, আর অন্য কোনো কিছু আমি অবশ্যই আপনি ড্রিঙ্ক না না করছেন গত এখন 5 হচ্ছে মাসে। না না, আমি ড্রিঙ্ক করিনি, কারণ আমি হচ্ছে যে নিজের মধ্যে একটা জেদ এনেছি। এই গত 4-5 মাসে একদিনও ড্রিঙ্ক করেনি? না, আমি At least করিনি। beer? না হ্যাঁ, না, শুধুমাত্র সিগারেটের বুড়ে আছে আমি এখন। শুধু সিগারেট? হ্যাঁ, আর গাঁজা? না 4-5 মাসে একদিনও না? না ইয়া অথবা সুয়ের মাধ্যমে যে নেশা যেগুলো করতেন সেগুলো? না, সেগুলো না, একটাও না? একদিন নট এ সিঙ্গেল ইয়া? না। শিওর? শিওর, কারণ আমার মধ্যে এটা জেদ চলে আসছে যে আমি সুস্থ হব এবং আমি প্রুফ করে দিব যে ওই লাইফটা থেকেও বের হয়ে সুস্থ জীবনে ফেরা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। কারণ আমার পাশে তখন কেউ ছিল না। এটাকে থামা বলে জান্নাত। জীবনে থামতে শেখাটা খুব বেশি জরুরি। অ্যাডিকশনে থাকার পর যখন মাস্তি করতেছেন দিনের পর দিন অ্যাডিকশনের মধ্যে, হঠাৎ করে আপনার রিয়েলাইজেশন হলো আমি কি করতেছি জান্নাত, আমার থামা উচিত এখন। তারপর ওই ভাইকে ফোন দিলেন এবং সেই ভদ্রলোকের কাছে গিয়ে সেখানে 4 মাসের রিহ্যাব করে আপনি বাড়িতে ব্যাক আসলেন এবং আপনি ভালো আছেন। গত 4 মাসে কোনো অ্যাডিকশনের কাছে আপনি যাননি। এটাকে থামা বলে জান্নাত। নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে জান্নাত, কোথাও একটু কষ্ট পেয়েছি বিধায় কিভাবে আরেক জায়গায় ভালো লাগা খুঁজে নিতে হবে সেই কাজ করতে গিয়ে আমি যদি চারিপাশকে এলোমেলো করে দিই,
তার কারণে কিন্তু বিভিন্ন মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেন, স্পেশালি আপনার 2 সন্তান। মা হিসাবে অ্যাটলিস্ট এত বেশি স্বার্থপর হতে নেই জান্নাত। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি ঘুমাতে পারি না রাতে আমার 2টা মেয়ের চেহারা মনে করে। আমার পাশে মানে আমার এই কথাগুলো শোনার মতন আমার বাবা মা ভাই বোন কেউ আমার পাশে নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহর কাছেই সবসময় আমি বলি যে যদি কখনো আমি সুযোগ পাই আমি আমার সন্তানদেরকে আমার বুকে ফিরে পেতে চাই, আর কিছু না। অ্যাডিকশনে যাওয়ার পরে ফাইনালি মেয়েটি কাম ব্যাক করেছে, নতুন করে ভালো করে থাকার চেষ্টা করতেছে। তা আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় সব ভুলের ঊর্ধ্বে গিয়ে। সে বারবার শুধু ক্ষমা চেয়েছে তার 2 সন্তানের কাছে, যে আরো হয়তো অনেক কিছু তার করার কথা ছিল, আরো হয়তো অনেক কিছু তাদের জন্য স্যাক্রিফাইস করার সুযোগ ছিল, যেটা সে করে উঠতে পারে। অ্যাডিকশন চারিপাশে জঘন্যভাবে ছড়িয়ে পড়তেছে, এই বীজ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি অ্যাডিকশন নেয়, ছেলে অথবা মেয়ে, সে যে শুধু ধ্বংস হয় তা কিন্তু না, তার সাথে সাথে গোটা পরিবেশ, তার আশপাশের প্রত্যেকটি মানুষকে সে বিষবাষ্পে বিষাক্ত করে তোলে। সো এই কারণে এটার এন্ড রেজাল্ট কখনোই ভালো কিছু হয় না, যেটা বড় একটা জজল্য প্রমাণ আজকে, যে কারণে আমাদের আজকের স্টুডিওতে জান্নাত এসে সেই কথাগুলো বলার সাহস দেখিয়েছে। এরকম এই গল্প শোনার পরে একজন মানুষও যদি এই খারাপ পরিস্থিতি থেকে রিটার্ন ব্যাক করে, একজন মানুষও যদি ঘুরে আসে, একজন মানুষও যদি সঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জীবনে ঘটে যাওয়া সমস্ত অন্যায় পাপ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এবং আমরা সবাই তাকে ভালোবাসবো এবং সব কিছুকে ভুলে গিয়ে তাকে আমরা আপন করে নিব, এমনটাই আমরা চাইবো। কারণ এই মানুষগুলো সমাজের বিচ্ছিন্ন কোনো দ্বীপের অংশ না, এই আমাদেরই অংশ, আমাদেরই ভাই বোন, আমাদেরই কাছের মানুষজন। সো এদেরকে পর করতে নাই, সমস্ত ভুলে গিয়ে আমি এদের সামনে বলতেছি আই লাভ ইউ জান্নাত। যে অবস্থাতে আপনি থাকুন না কেন, সেই অবস্থাতেই আপনাকে ভালোবাসি এবং রেসপেক্ট করি। ভালো থাকবেন আপনি, অনেক দোয়া আপনার জন্য।